Hello friend, class 6. In previous class we discussed about Indian physiography condition and where we learn about the Indian topography and Indian climate. এর আগের ক্লাসে আমরা ক্লাস 6 এর আমাদের দেশ ভারত সেই ভারতের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম ভারত আমাদের দেশ, ভারতের ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐতিহ্য। ফ্রেন্ড আরো পড়েছিলাম আমরা ভারতের ভূপ্রকৃতি এবং ভারতের কিছু নদ নদী পড়েছিলাম। আজকে ফ্রেন্ড আমরা আলোচনা করব ভারতের জলবায়ু নিয়ে। এখন হঠাৎ করে দেখবে আমাদের পশ্চিমবঙ্গে ঠিক বিকেল বা সন্ধ্যে নাগাদ এক ধরনের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বা বৃষ্টি হচ্ছে, যাকে বলে কালবৈশাখী। সুতরাং এটা হলো একটা আবহাওয়া দৈনন্দিন জীবনের একটা ঘটনা, কিন্তু এই আমাদের কালবৈশাখীটা প্রত্যেক বৈশাখ মাসেই হয়। সুতরাং আমাদের জলবায়ুতে যাওয়ার আগে ফ্রেন্ড জানতে হবে আবহাওয়া কি। আবহাওয়া হলো কোনো একটি দেশ বা অঞ্চলের প্রতিদিনের দৈনন্দিন অবস্থা। কি কি? উষ্ণতা, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা, আর্দ্রতা, এগুলোর অবস্থা। আর জলবায়ু হলো কোন একটি দেশ বা অঞ্চলের 30 থেকে 35 বছরের গড় অবস্থান, তাকে বলা হয় জলবায়ু। তাহলে ফ্রেন্ড এসো আজকে আমরা ভারতের জলবায়ু সম্পর্কে জানবো। দেখো আমাদের ভারত এই দেশ বিরাট একটি আয়তনে, পৃথিবীতে সপ্তম এবং জনসংখ্যায় দ্বিতীয়। আমাদের এই দেশ ভারতবর্ষে জনসংখ্যার দিক দিয়ে যেমন একটা তারতম্য লক্ষ্য করা যায়, তেমনি জলবায়ু দিক দিয়ে একটা তারতম্য লক্ষ্য করা যায়। যেমন দেখবে ভারতের একবারে উঁচুতে আছে অবস্থিত জম্মু কাশ্মীর বা সিমলা, দেরাদুন। হঠাৎ তবে গ্রীষ্মকালে দেখবে মানুষ বেড়াতে যায় দীঘা, গ্রীষ্মকালে কেউ বেড়াতে যায় গোয়া। কেন? যে আমরা জানি গ্রীষ্মকালে খুব উষ্ণতা বেশি, কিন্তু সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে কি জলবায়ুটা বা উষ্ণতাটা স্বাভাবিক কম হবে, মানে সমভাবাপন্ন প্রকৃতির হবে। সুতরাং গ্রীষ্মকালে আমরা বেড়াতে যাই, কোথায় যাই? দীঘায় বেড়াতে যাই বা আমরা গোয়া বেড়াতে যাই। আমার ফ্রেন্ড দেখবে আমরা শীতকালে অনেক সময় রাজস্থান বেড়াতে যাই, দিল্লি বেড়াতে যাই। কেন? যে শীতকালে সেই সময় এখন কি হবে, উষ্ণতাটা অতটা নয়, কারণ ওইগুলো চরম ভাবাপন্ন জলবায়ু প্রকৃতির। কারণ ওই সমস্ত অঞ্চলে কি সমুদ্র থেকে অনেকটা দূরত্ব আছে বলে জলবায়ু চরম ভাবাপন্ন প্রকৃতির হয়। আবার দেখা যায় সিমলা বা দার্জিলিং, এইগুলো হিমালয়ের অংশগুলো উচ্চতাটা অনেক বেশি বলে সেখানে দেখা যায় ঠান্ডা, সবসময় প্রায় কম বেশি ঠান্ডা অনুভব হয়। সুতরাং এসো আমরা ভারতের জলবায়ু জানবো। ভারতের কোনো জায়গায় জলবায়ু, ভারতের কোনো জায়গায় উষ্ণতা খুব বেশি, কোনো জায়গায় কম, কোনো জায়গায় মাঝারি। ভারতের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলো আমরা একটু আলোচনা করব ফ্রেন্ড। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক। ফ্রেন্ড আমরা আলোচনা করব ভারতের জলবায়ু নিয়ন্ত্রক। এই ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলিকে মোটামুটি বেশ কতগুলি ভাগ করা যায়, সেইগুলো আমরা ফ্রেন্ড একটু জানবো। কি কি ভাগে ভাগ করা যায়? এক হলো অক্ষাংশগত বিস্তার বা অক্ষাংশগত পার্থক্য। অক্ষাংশগত বিস্তার বা অক্ষাংশগত পার্থক্য। তারপরে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। ফ্রেন্ড তারপরে সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্র থেকে দূরত্ব। বনভূমির অবস্থান। এছাড়া আরো অন্যান্য আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি না, উঁচু ক্লাসে ফ্রেন্ড আমরা নিয়ে আলোচনা করব। দেখো ফ্রেন্ড ভারতের জলবায়ু নিয়ন্ত্রক, অর্থাৎ ভারতের জলবায়ু নিয়ন্ত্রক বা ভারতের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলো আমরা অনেকটা বলতে পারি। বৈচিত্র্যের কারণগুলো দেখো ফ্রেন্ড, ভারতের এই জলবায়ু কোনো জায়গায় উষ্ণতা বেশি, কোনো জায়গায় উষ্ণতা কম, কোনো জায়গায় উষ্ণতা মাঝারি। সেটা নির্ভর করে ফ্রেন্ড এই কতগুলোর কারণের উপর। ফার্স্ট হলো অক্ষাংশগত পার্থক্য। কি এই অক্ষাংশগত পার্থক্য? ফার্স্ট পয়েন্ট হবে অক্ষাংশগত পার্থক্য। দ্বিতীয় পয়েন্ট ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। তৃতীয় পয়েন্ট সমুদ্র থেকে দূরত্ব। তারপরে বনভূমির অবস্থান। এছাড়া আরো অন্যান্য কারণ আছে।
ফ্রেন্ড ফার্স্ট আমরা জানবো অক্ষাংশগত পার্থক্য কি। এই অক্ষাংশগত পার্থক্যটা কি? অক্ষাংশগত পার্থক্য এইটা আমরা একটু আলোচনা করব। এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 4, এটা 5। ফ্রেন্ড এই অক্ষাংশগত বিস্তার বা পার্থক্যগুলো, এই অক্ষাংশগত বা বিস্তার বা পার্থক্যগুলো কিসের উপর নির্ভর করে সেইটা আমরা একটু নিয়ে আলোচনা করব। ফ্রেন্ড আমরা আলোচনা করেছিলাম ক্লাস 6 এর ভারতের জলবায়ু নিয়ন্ত্রক বা জলবায়ু বৈচিত্র্যের কারণ। ফার্স্ট পয়েন্ট অক্ষাংশগত বিস্তার। ফ্রেন্ড আমাদের এই দেশ বিরাট একটা আয়তন, 32,87,263 বর্গ কিলোমিটার। উত্তরে প্রায় 37 ডিগ্রি থেকে দক্ষিণে প্রায় 6 ডিগ্রি এবং পূর্ব দিকে 97 ডিগ্রি, পূর্ব দারিদ্র্য থেকে পশ্চিমে 68-67 ডিগ্রি পূর্ব দারিদ্র্য পর্যন্ত বিস্তৃত। এই বিরাট অক্ষাংশ এবং দারিদ্র্যগত বিস্তার। সুতরাং এই অক্ষাংশগত বিস্তার আমরা জানি যত অক্ষাংশগত দিক দিয়ে আমরা উপরে যাব উষ্ণতা তত কমতে থাকবে। যেমন 0 ডিগ্রি পৃথিবীর নিরক্ষরেখা অবস্থান করছে মাঝ বরাবর, এখানে সূর্য লম্বভাবে কিরণ দেয়, সেখানে কি হয় লম্বভাবে কিরণ দেয়, দিন সবচেয়ে বড় রাত সবচেয়ে ছোট হয় এবং উষ্ণতা সবচেয়ে বেশি হয়। এই জন্য আমাদের অনেক সময় দেখা যায় কেনিয়া, সুদান এই সমস্ত নিরক্ষীয় অঞ্চলের দেশগুলিতে, আফ্রিকার বেসিক্যালি আফ্রিকার দেশগুলিতে কি হয় উষ্ণতা বেশি হয়। ভারতের ক্ষেত্রে কি হয় এই অক্ষাংশগত বিস্তার যেগুলো নিম্ন অক্ষাংশে অবস্থিত, যেমন ভারতের মাঝ বরাবর কর্কট ক্রান্তি রেখা গেছে। এই কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি নর্থ কর্কট ক্রান্তি রেখা ভারতকে দুভাগে ভাগ করেছে ফ্রেন্ড। একটা ভাগ করেছে এ, একটা ভাগ করেছে উত্তর দিকে, একটা করেছে দক্ষিণ দিকে। এই অক্ষাংশগত দিক দিয়ে ভারতের উত্তরে উপক্রান্তি জলবায়ু এবং দক্ষিণে ক্রান্তীয় জলবায়ু অনুভব করা যায়। সুতরাং বেশ অক্ষাংশগত পার্থক্য অনুযায়ী লক্ষ্য করা যায় ভারতের যে সমস্ত অঞ্চলগুলি নিম্ন অক্ষাংশে অবস্থিত, যেমন তামিলনাড়ু, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কর্ণাটক, কেরালা অর্থাৎ দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে কি দেখা যায় ক্রান্তীয় জলবায়ু দেখা যায়। ওখানকার মানুষের গায়ের রং কালো, কেন? সেখানকার অনেকটা নিরক্ষীয় অঞ্চলে অবস্থান হওয়ার কাছাকাছি নিরক্ষীয় অঞ্চলে অবস্থান হয় বলে সেখানে কি উষ্ণতা খুব বেশি, মানুষের গায়ের রং স্বাভাবিক কালো হয়ে যায়। এরপর তারপর আমরা যদি যাই আর একটু দেখবো আমরা ঠিক একটু মাঝামাঝি বা আরো উপরে যদি যাই, সেখানে যদি জম্মু কাশ্মীর বা পাঞ্জাব, হিমাচল প্রদেশ এই রাজ্যগুলোতে যাই, সেখানে দেখবো কি আমাদের সেখানে অক্ষাংশগত বিস্তার একটু বেশি, কত 37 ডিগ্রি বা 30 ডিগ্রির ওপর। যখনই 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি কোনো অক্ষাংশগত বিস্তার হবে সেটা নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থান করবে, বিকজ এখানে সূর্যরশ্মি অনেকটা তির্যক ভাবে পতিত হয়। ঠিক একইভাবে এরপর যদি আমরা আরো উঁচুতে যাই, মেরু অঞ্চল, সুমেরু, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড এই সমস্ত আমরা স্ক্যান্ডিনেভিয়া দেশগুলিতে ফ্রেন্ড যাই, তাহলে সেখানে আমরা কি দেখবো যে উষ্ণতা আরো কম, উষ্ণতা আরো হ্রাস প্রাপ্ত হয়েছে। ফ্রেন্ড আমরা এই অক্ষাংশগত বিস্তার পার্থক্য অনুযায়ী আমরা দেখতে পারি যে জলবায়ুর পার্থক্য লক্ষ্য করা যায় ভারতে। যেমন তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে ফ্রেন্ড ভারতের জলবায়ু নিয়ন্ত্রণ কি, অক্ষাংশগত বিস্তার। ভারতের যে সমস্ত স্থানগুলো নিম্ন অক্ষাংশে অবস্থান করেছে সেখানে উষ্ণ জলবায়ু, আর যেগুলো উচ্চ অক্ষাংশে বা আর একটু মধ্য অক্ষাংশে অবস্থান করেছে সেইগুলোকে কি জলবায়ু দেখা যায়, নাতিশীতোষ্ণ জলবায়ু। নেক্সট ফ্রেন্ড আমরা আসবো ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, এই পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা ফ্রেন্ড দেখবে এই গ্রীষ্মকালে আমাদের এখানে এখন কালবৈশাখী হচ্ছে বা গরম হচ্ছে পশ্চিমবঙ্গে। একটু যদি আমি দার্জিলিং এ যাই বা ফ্রেন্ড সিকিমে যাই বা দেরাদুনে যাই বা জম্মু কাশ্মীরে যাই, সেখানে দেখবে মোটামুটি অক্ষাংশগত বিস্তার খুব একটা পার্থক্য না, কিন্তু সেখানে উষ্ণতা অনেকটা কম। কেন? এটা ভূপৃষ্ঠ থেকে উচ্চতা অনেকটা ফ্যাক্টর করে। দেখবে আমি সমুদ্র পৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠ থেকে যত উঁচুতে যাব তত প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুমণ্ডল উষ্ণতা কমতে থাকে। প্রতি 1000 মিটার বা 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে বায়ুমণ্ডলের উষ্ণতা 6.4 ডিগ্রি সি হারে কমতে থাকে। কমতে থাকে 1000 মিটার বা 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে বায়ুমণ্ডলের উষ্ণতা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড কমতে থাকে। সেই হিসাবে আমাদের এখান থেকে জম্মু কাশ্মীর বা সিমলা অনেক উঁচুতে অবস্থান করেছে ফ্রেন্ড,
তাই এখানে কি হয় যে উষ্ণতা কমতে থাকে, উষ্ণতা। সুতরাং উচ্চতা অনেকটা ফ্যাক্টর নির্ভর করে। সুতরাং ভূপৃষ্ঠ থেকে যদি আমরা দেখা যায় সিমলা বলো, গ্যাংটক বলো, বা আমাদের দেরাদুন বলো, কাশ্মীর বলবে, এই স্থানগুলোকে ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থান করে বলে সেখানকার কি হয় বায়ুমণ্ডলের উষ্ণতা প্রতি 1000 বা 1 কিমি উচ্চতা ভিত্তিতে 6.4 ডিগ্রি সিআর কমতে থাকে। এই প্রসঙ্গের উচ্চতা যখন এলো আমাদের মনে রাখতে হবে, তোমরা অনেক সময় দেখবে রেল স্টেশন গেছে, রেল স্টেশনের ফলকে দেখবে লেখা থাকে বড় বড় করে, ঠিক স্টেশনের ফার্স্ট এবং এন্ডিং প্রথম দুটো স্টেশনের গায়ে প্রথম বড় করে লেখা থাকে, দেখবে হলুদের উপর কালো কালিতে স্টেশনের নাম। সাপোজ আমি একটা স্টেশনের নাম করছি মেমারি স্টেশন, সেখানে দেখবে আরএল বলে একটা জিনিস থাকে, আরএল বা এমএসএল। এই আরএল বা রিডিউস লেভেল বা মিন সি লেভেল, দেখবে সেখানে আছে, দেখবে 28 দশমিক সামথিং আছে, 28 দশমিক সামথিং আছে মিটার। যেমন মেমারি স্টেশনে আরএল কি 28.27 মতো হবে বা 23 মতো হবে, সেখানে উচ্চতা মানে কি আরএল বা রিডিউস লেভেল মিন সি লেভেল, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে বা সমুদ্র পৃষ্ঠ থেকে ওই স্টেশনটি কত উঁচু, এটা 28 মিটার উঁচু। তাহলে ফ্রেন্ড এইভাবে একবার ভাবতে শুরু করো, ইমাজিন করো যদি আমি জম্মু কাশ্মীরে যাই সেখানে, বা আমি যদি মাউন্ট এভারেস্টে যাই, সাপোজ আমাদের এখানে মাউন্ট এভারেস্টে যাই, মাউন্ট এভারেস্টের উচ্চতা 8848 মিটার প্লাস, প্রায় 9 কিলোমিটার। তাহলে যদি 9 কিলোমিটার হয় তাহলে একে 6 দিয়ে যদি গুণ করো, 6 9 54, তাহলে 54, তাহলে 54 আর এইদিকে 4 4 9 36, 54 60, অর্থাৎ 60 সেন্টিগ্রেড উষ্ণতা কমতে থাকবে। স্বাভাবিক ক্ষেত্রে ওখানে বরফ জমে যায়, বরফ জমে যাওয়ার কি থাকবে, ওখানে মানুষ তো ঠান্ডায় থাকতে পারবে না। তাই দেখা যায় যে মাউন্ট কিলিমানজারো, আফ্রিকার একটা পর্বত আছে মাউন্ট কিলিমানজারো আফ্রিকা মহাদেশের অবস্থান হওয়া সত্ত্বেও, নিরক্ষীয় অঞ্চলে অবস্থান হওয়া সত্ত্বেও সেখানে পর্বতের চূড়াটা বরফে ঢাকা থাকে, ডিউ টু দ্য কন্ডিশন অফ দ্য হাইট। তাদের কন্ডিশনটা কি জন্য করে, উচ্চতার জন্য, ভূপৃষ্ঠ থেকে উচ্চতার জন্য। তাহলে একইভাবে যদি ফ্রেন্ড এবার প্রশ্ন আসতে পারে যে সিমলা ঠান্ডা অনুভব হয় কেন, সিমলাতে ঠান্ডা অনুভব হয় কেন, যেটা তোমাদের বইয়ে কোশ্চেন আছে, বইগুলো আমি বই থেকে কোশ্চেনগুলো দেবো, সিমলাতে কেন ঠান্ডা অনুভব হয়। তাহলে ফ্রেন্ড এই কারণটা আমরা বলতে পারি সিমলাতে কেন উচ্চতা বেশি থাকে বলে। আবার হতে পারে একই উচ্চতা অবস্থান হওয়া সত্ত্বেও কেন গ্যাংটকে কেন উষ্ণতাটা কম থাকে, ঠান্ডা কেন অনুভূত হয়। এইটা ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতা কমবে, উচ্চতা বাড়বে, উষ্ণতা তত কমবে, 6.4 ডিগ্রি সি হারে কমতে থাকবে। এইটাই হলো ফ্যাক্টর। ফ্রেন্ড এই গেল ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। এবার আমরা ফ্রেন্ড আসবো সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্র থেকে দূরত্ব দেখো অনেক সময় বিকেলের সময় আমরা বেড়াতে যাই ফ্রেন্ড, ঠিক কোথায় বেড়াতে যাই, দেখবো আমাদের অনেক সময় নদীর দিকে বা খালের কোনো প্রান্তে বা পুকুরে আমরা বেড়াতে যাই, কেন, সমুদ্র থেকে দূরত্ব। ঠিক একইভাবে দেখবে যে জায়গা সমুদ্র থেকে দূরত্ব যত অবস্থান করবে সেখানে উষ্ণতা তত প্রখর হবে, বাড়বে, আর যেটা সমুদ্রের কাছে হবে সেখানে উষ্ণতা তত কমবে। ফ্রেন্ড এখানে একটু আমরা আলোচনা করা যাক এই সমুদ্র থেকে দূরত্ব চ্যাপ্টারটাকে নিয়ে। ফ্রেন্ড সমুদ্র থেকে দূরত্ব দেখবে ফ্রেন্ড অনেক সময় আমরা যদি চিন্তা করি, দেখবে একই সময় শীতকালে বা গ্রীষ্মকালেও যদি যাও, দেখবে দিল্লিতে বা রাজস্থানে বা জয়পুরে দেখবে শীতকালে সেখানে কি যেমন শীত থাকে, আবার গ্রীষ্মকালে তেমন উষ্ণতা থাকে। যেমন ভারতের তাপমাত্রা রেকর্ড করে অনেক সময় দেখবে 10 ডিগ্রি নিচুই নেমে যায়, সেটা দিল্লি, জয়সলমীর বা রাজস্থানের অন্যান্য অঞ্চলগুলো। আবার গ্রীষ্মকালে উষ্ণতাটা বেশি হয়, কেন, সেখানে কাছে কোনো সমুদ্র নেই। এই সমুদ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে জলবায়ুকে দু ভাগে ভাগ করা যায়। একটা হবে চরম ভাবাপন্ন বা মহাদেশীয় প্রকৃতির। আর একটা ফ্রেন্ড হবে সমভাবাপন্ন বা সামুদ্রিক
বা অনেকটা নাতিশীতোষ্ণ প্রকৃতিরই হতে পারে। নাতিশীতোষ্ণ প্রকৃতির হতে পারে। দেখো ফ্রেন্ড, সমুদ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে জলবায়ুকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা চরম ভাবাপন্ন জলবায়ু, একটা মহাদেশীয় প্রকৃতি। এই মহাদেশীয় প্রকৃতির কি দেখবে, যে সমস্ত এই চরম ভাবাপন্ন বা মহাদেশীয় প্রকৃতির জলবায়ু কি, অর্থাৎ দেখবে যে সমস্ত অঞ্চল বা দেশের দূরত্বটা সমুদ্র থেকে অনেকটা দূরে, সেখানে জলবায়ুটা যে প্রকৃতির হয় সেটা হলো চরম ভাবাপন্ন প্রকৃতি। সমুদ্র থেকে দূরত্ব যদি বেশি হয় তাহলে এই সমস্ত অঞ্চলের কি দেখা যাবে, শীতকালে যেমন শীত দেখা যাবে প্রচন্ড, গ্রীষ্মকালে তেমন গ্রীষ্মও দেখা যাবে। এই জন্য এগুলো চরম ভাবাপন্ন বা মহাদেশীয় প্রকৃতি। এরকম আমাদের ভারতের উদাহরণ কি হবে, এরকম ভারতের উদাহরণগুলো হবে দিল্লি, দিল্লি, ভোপাল, জয়পুর, আজমির ইত্যাদি। আরো আছে অনেক ফ্রেন্ড, যোধপুর আছে। সুতরাং দেখা গেল ভারতের সমুদ্র আছে আমাদের তিন দিকে, এক পূর্ব দিকে আছে বঙ্গোপসাগর, দক্ষিণে আছে ভারত মহাসাগর, এবং ফ্রেন্ড পশ্চিমে আছে আরব সাগর। দেখো এইগুলো থেকে এদের দূরত্ব অনেক বেশি। দিল্লির কাছাকাছি কোনো সমুদ্র নেই, ভোপাল অর্থাৎ মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে কোনো সমুদ্র নেই, জয়পুর রাজস্থানের শহর, আজমির রাজস্থানের শহর, যোধপুর আরো অনেক আছে, জয়সলমীর আছে। এইগুলো কি দেখা যায়, বা পাঞ্জাবেও আমরা অনেকটা বলতে পারি। এইগুলো কিন্তু সমুদ্র থেকে দূরত্ব অনেক বেশি বলে এদের মহাদেশীয় প্রকৃতির জলবায়ু দেখা যায়। তাহলে ফ্রেন্ড পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে দিল্লিতে কোন ধরনের জলবায়ু দেখা যায়, মহাদেশীয় না সমভাবাপন্ন প্রকৃতির? তাহলে এটা ফ্রেন্ড উত্তর হবে চরম ভাবাপন্ন প্রকৃতির জলবায়ু দেখা যায়। এবার ফ্রেন্ড আমরা আসবো সমভাবাপন্ন জলবায়ুর উদাহরণ। সমভাবাপন্ন জলবায়ু প্রকৃতির উদাহরণ কি, যে সমস্ত অঞ্চল বা দেশের দূরত্ব সমুদ্র থেকে অনেক কম, সেখানে যে জলবায়ু দেখা যায় সেটা হলো সমভাবাপন্ন বা সামুদ্রিক জলবায়ু। সমুদ্রের কাছাকাছি থাকে বলে এই জলবায়ু সামুদ্রিক। নাতিশীতোষ্ণ কেন বলা হয়, সমভাবাপন্ন কেন বলা হয়, দেখবে এই জলবায়ুতে গ্রীষ্মকালে খুব একটা উষ্ণতাও লক্ষ্য করা যায় না, আবার শীতকালেও খুব একটা শীতও লক্ষ্য করা যায় না। অনেক সময় দেখবে মানুষ দেখবে শীতকালেও দেখবে গোয়াতে বেড়াতে যায়, গ্রীষ্মকালেও বেড়াতে যায়, শীতকালেও দীঘাতে বেড়াতে যায়। কেন যায়, কারণ সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে শীতকালে মাঝামাঝি শীত এবং গ্রীষ্মকালেও মাঝামাঝি শীত থাকে, সমুদ্রের কাছাকাছি আছে বলে। তাই একে বলা হয় নাতিশীতোষ্ণ প্রকৃতি, না শীত না গরম, সামুদ্রিক কারণে সমুদ্রের কাছে আছে বলে। সমভাবাপন্ন কেন, যে সমান সমান বলে, অর্থাৎ শীত আর গ্রীষ্মের উষ্ণতার পার্থক্য খুব একটা বেশি হবে না। ফ্রেন্ড এইরকম উদাহরণ কি হতে পারে, যেমন আমাদের হতে পারে কলকাতা হবে, সমুদ্রের কাছে আছে, খুব একটা দূরে নেই। ফ্রেন্ড আর কি হবে, দীঘা হবে, আর কি হবে, গোয়া হবে, চেন্নাই হবে, এরকম আরো অনেক সমান হতে থাকবে। তাহলে এইগুলো হলো কলকাতা, দীঘা, গোয়া, চেন্নাই, এই সমস্ত শহরগুলো হলো সমভাবাপন্ন প্রকৃতির জলবায়ুর অন্তর্গত। ফ্রেন্ড যদি পরীক্ষা কোশ্চেন আসে দীঘাতে কি ধরনের জলবায়ু দেখা যায়, আমরা বলবো সমভাবাপন্ন প্রকৃতির জলবায়ু দেখা যায়। এবার ফ্রেন্ড আমরা আলোচনা করব বনভূমির অবস্থান। বনভূমির অবস্থান, দেখো ফ্রেন্ড এই বনভূমির অবস্থানটা, বনভূমির অবস্থান দেখবে যে সমস্ত অঞ্চলের কাছাকাছি বনভূমি অবস্থান লক্ষ্য করা যায় সেখানে কি হয়, জলবায়ু অনেকটা ঠান্ডা প্রকৃতির হয়। যেমন সুন্দরবন বলো, কাজিরাঙা বলো, জিম করগেট বলো, এই সমস্ত অঞ্চলগুলো কি হয়, বনভূমির কাছাকাছি অবস্থানের জন্য কি হয়, উষ্ণতা অনেকটা কম হয়, ঠান্ডা থাকে। অনেক সময় গাছপালার নিচে থাকলে সেটা ঠান্ডা থাকে। অন্যান্য কারণ কি হতে পারে, ভূপ্রকৃতিগত অন্যান্য কারণও হতে পারে। এই অন্যান্য কারণগুলোকে নিয়ে একটু আলোচনা করা যায়। ভূপ্রকৃতি বা শিলার প্রকৃতি, অন্যান্য মানে একটা আলোচনা করা যাক অন্যান্যকে নিয়ে। পার্টিকুলার শিলার প্রকৃতি বা ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি বা শিলার প্রকৃতি, এই ভূপ্রকৃতি বা শিলার প্রকৃতি কি ফ্রেন্ড, অনেক সময় দেখবে তোমরা দেখবে একটা মাটি আর একটা বালি, দেখবে গরমের সময় এই মাটি আর বালি পাশাপাশি অবস্থান করবে, দেখবে সেখানে আমরা দেখবে বালিটা বেশি উষ্ণ হয়ে যাচ্ছে,
কাদাটা বেশি নয় বা পলিমাটিটা নয়। কেননা বালিতে বিকিরণ পদ্ধতির ফলে কি হয়, খুব তাড়াতাড়ি উষ্ণতা ওটা ধরে নেয়, ঠিক আবার রাতের বেলায় খুব তাড়াতাড়ি ছেড়ে দেয়। তাই দেখা যায় অন্যান্য শিলার প্রকৃতি পাহাড়ি অঞ্চলের বা পাথুরিযুক্ত অঞ্চলের গুলো মালভূমি অঞ্চলের উষ্ণতা অনেকটা বেশি, যেমন ছোটনাগপুর বলো, পুরুলিয়া বলো, বাঁকুড়া বলো, হ্যাঁ, এই যে পশ্চিম বর্ধমানের যে পাহাড়ি অঞ্চলগুলো আছে সেইগুলো কি দেখা যায়, শিলার প্রকৃতি রেখে পাথুরে মাটি বলে সেখানে কি হয়, উষ্ণতা অনেকটা বেশি হয়, সূর্যরশ্মিটা বেশি পরিমাণে তারা গ্রহণ করে নিতে পারে, তাড়াতাড়ি ছেড়েও দেয়। ভূপ্রকৃতি আর একটা কি বললাম, শিলার প্রকৃতি বা মাটির প্রকৃতি। আর একটা কি হতে পারে, আর একটা হতে পারে যেমন বালি, যেমন দেখা যায় বালি মাটি, ফ্রেন্ড এই বালি মাটি দেখবে দেখা যায় অনেক সময়, যেগুলো বালি মাটি, দেখো রাজস্থানের মাটিটা বালি বলে সেখানে কি হয়, উষ্ণতা অনেকটা বেশি বলে, কারণ বালি মাটি উষ্ণতা খুব বেশি, তাড়াতাড়ি গ্রহণ করতে পারে, খুব তাড়াতাড়ি ছেড়ে দিতে পারে। এই হলো আমাদের জলবায়ুর, ভারতের জলবায়ুর বৈচিত্র্যের কারণ বা নিয়ন্ত্রকগুলি। ফ্রেন্ড এরপর তোমাদের বই অনুযায়ী কিছু যে টপিক আছে সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো ফার্স্ট যেটা আছে, যে একই অঞ্চলে অবস্থান হওয়া সত্ত্বেও যে দক্ষিণ ভারত আমরা দেখি যে কি বললাম, যে কর্কট ক্রান্তি রেখা অর্থাৎ 23.5 রেখা ভারতের জলবায়ুকে দুভাগে ভাগ করা যায়, ভারতের জলবায়ুকে দুভাগে ভাগ করা যায়। একটা ক্রান্তি, ভারতের জলবায়ুর প্রকৃতি হলো ডিগ্রি নর্থ বা কর্কট ক্রান্তি রেখা, ভারতের জলবায়ুকে দুভাগে ভাগ করেছে, ভারতের জলবায়ুকে দুভাগে ভাগ করেছে। এক করে দিয়েছে ক্রান্তীয় জলবায়ু, দুই করে দিয়েছে উপক্রান্তীয় জলবায়ু। অর্থাৎ 23.5 ডিগ্রি, অর্থাৎ ভারতে 6.4 ডিগ্রির উপর থেকে 23.5 ডিগ্রি পর্যন্ত ক্রান্তীয় জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, এবং 23.5 ডিগ্রির উপর থেকে 37 পর্যন্ত উপক্রান্তীয় জলবায়ু লক্ষ্য করা যায়। দেখবে দাক্ষিণাত্য মালভূমি অবস্থানটা, দাক্ষিণাত্য মালভূমি, দক্ষিণ ভারত যাকে বলা হয়, বা দাক্ষিণাত্য মালভূমি, দক্ষিণ ভারত বা দাক্ষিণাত্য মালভূমি ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে অবস্থান হওয়া সত্ত্বেও, এই ক্রান্তীয় জলবায়ুতে অবস্থান হওয়া সত্ত্বেও এখানকার জলবায়ুটা অনেকটা সমভাবাপন্ন প্রকৃতির। কেন হয় জলবায়ুটা হয় সমভাবাপন্ন প্রকৃতির? যেহেতু এটি ক্রান্তীয় অঞ্চল, অর্থাৎ 23.5 ডিগ্রি নিচে, যেটা একটা অনেকটা আমি বলতে পারি নিম্ন অক্ষাংশে বা নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি বা ক্রান্ত অঞ্চলে অবস্থান, যেখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়বে, তাহলে এখানে জলবায়ুটা কেন সমভাবাপন্ন প্রকৃতির হয়, কেন জলবায়ুটা একটু ঠান্ডা প্রকৃতির হয়? মনে রাখবে, উত্তরের পার্বত্য অঞ্চল যতই মালভূমি অঞ্চলের অবস্থান হোক, মালভূমি দ্বারা বা উঁচু নিচু ঢেউ খেলানো পার্বত্য ভূমি হোক, বা বালি দ্বারা গঠিত হোক, বা পাথর দ্বারা গঠিত হোক, কিন্তু এখানে যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হলো নিম্ন অক্ষাংশে অবস্থান হওয়া সত্ত্বেও সমুদ্র থেকে দূরত্ব কম। ফ্রেন্ড আনসারটা হবে এদের সমুদ্র থেকে দূরত্ব কম, সমুদ্র থেকে দূরত্ব কম, তাই এইখানে সমভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। এই গেল আমাদের ফ্রেন্ড আজকে জলবায়ু সম্পর্কে একটু বিশদ আলোচনা। এবার আমরা তোমাদের বইয়ের প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব, বা আমি কিছু প্রশ্ন দেবো, সেইগুলো তোমাদের করতে হবে। প্রশ্ন উত্তর পর্ব। ফার্স্ট কোশ্চেন, ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি লেখো।
ফ্রেন্ড এটা 2 অথবা 3 নম্বরের কোশ্চেন আসতে পারে। 2 নম্বর কোশ্চেন যেটা আমরা বলে দিলাম, চরম ভাবাপন্ন জলবায়ু কাকে বলে? 3 নম্বর কোশ্চেন, সমভাবাপন্ন জলবায়ু কাকে বলে? 4 নম্বর কোশ্চেন, দিল্লি কোন জলবায়ুর অন্তর্গত? অন্তর্গত। 5 নম্বর, দীঘাতে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। সমভাবাপন্ন জলবায়ু, দীঘা সমভাবাপন্ন জলবায়ুর অন্তর্গত। দীঘা সমভাবাপন্ন জলবায়ুর অন্তর্গত। এটা শুদ্ধ না অশুদ্ধ করতে হবে। দীঘা সমভাবাপন্ন জলবায়ুর অন্তর্গত। 6 নম্বর কোশ্চেন, দক্ষিণ ভারত বা দাক্ষিণাত্যের মালভূমি বা দাক্ষিণাত্যের মালভূমি, দক্ষিণ ভারত বা দাক্ষিণাত্যের মালভূমি ক্রান্তীয় অঞ্চলে অবস্থান হওয়া সত্ত্বেও এখানকার জলবায়ু সমভাবাপন্ন কেন? ভাবাপন্ন প্রকৃতির কেন? দেখো ফ্রেন্ড, দক্ষিণ ভারত বা দাক্ষিণাত্য মালভূমি ক্রান্তীয় অঞ্চলে অবস্থান হওয়া সত্ত্বেও এখানকার জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির কেন? সাত নম্বর কোশ্চেন, এটা চলে গেল জলবায়ু ভাবাপন্ন প্রকৃতির কেন। কর্কটক্রান্তি রেখা ভারতের জলবায়ুকে কয় ভাগে ভাগ করেছে ও কি কি? কয় ভাগে ভাগ করেছে ও কি কি? কর্কটক্রান্তি রেখা ভারতের জলবায়ুকে কয় ভাগে ভাগ করেছে ও কি কি? তারপরে কোশ্চেন ফ্রেন্ড, সমুদ্রের ধারে আরামদায়ক আবহাওয়া অনুভব হয় কেন?
আরামদায়ক আবহাওয়া অনুভব হয় কেন? অনুভব হয় কেন? 2 নম্বর কোশ্চেন। যেহেতু এখান থেকে সমুদ্র থেকে দূরত্বটা কম, তাই আরামদায়ক আবহাওয়া লক্ষ্য করা যায়। তাই এখানে আরামদায়ক আবহাওয়া, দেখো সমুদ্রের ধারে আরামদায়ক আবহাওয়া কেন লক্ষ্য করা যায়? হ্যাঁ, কেন? সমুদ্র থেকে দূরত্বটা কম বলে। সিমলা তে বেশি ঠান্ডা অনুভব হয় কেন? অনুভব হয় কেন? সিমলাতে বেশি ঠান্ডা অনুভব হয় কেন? এটা 2 নম্বরের কোশ্চেন আসতে পারে। ওই ফ্যাক্টরটা ফ্রেন্ড ওটাই, সমুদ্র ভূপৃষ্ঠ থেকে উচ্চতা এর বেশি, ওই জন্য প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা ভিত্তি উষ্ণতা কমতে থাকে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে, সেই হিসাবে উষ্ণতাটা অনেকটা কম। রাজস্থানের মরু অঞ্চলে কি ধরনের জলবায়ু দেখা যায়? জলবায়ু দেখা যায়, কি ধরনের জলবায়ু দেখা যায়? আনসারটা হবে চরম ভাবপূর্ণ জলবায়ু দেখা যায়। তারপরে ফ্রেন্ড, রাজস্থানের মরু অঞ্চলের দিন ও রাত্রির উষ্ণতার প্রসার বেশি কেন? বেশি কেন? দেখো ফ্রেন্ড, রাজস্থানের মরু অঞ্চলের দিন ও রাত্রির উষ্ণতার প্রসার অনেক বেশি কেন? মনে রাখতে ফ্রেন্ড, বা উষ্ণতার প্রসার শীত বা গ্রীষ্ম ঋতুতে উষ্ণতার প্রসার কেন বেশি এটাও বলা চলে, শুধু দিন ও রাত্রির নয়, শীত ও গ্রীষ্ম ঋতুর। এটা লেখা আরো ভালো হবে, শীত ও গ্রীষ্মের উষ্ণতার প্রসার বেশি কেন? কারণ সমুদ্র থেকে যত দূরত্ব হবে এখানে চরম ভাবপূর্ণ জলবায়ু দেখা যায়, আর শীতকালে অধিক শীত এবং গ্রীষ্মকালে অধিক উষ্ণ লক্ষ্য করা যায়। পরের কোশ্চেন আমরা নিয়ে আলোচনা করব। ভারতের জলবায়ু কি প্রকৃতির? ভারতের জলবায়ু কি প্রকৃতির? কি প্রকৃতির? ফ্রেন্ড, ভারতের জলবায়ু কি প্রকৃতির? আমাদের উত্তর হবে উষ্ণ ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। উত্তরটা হবে উষ্ণ ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ফ্রেন্ড, এ গেল আজকে আমাদের আলোচনা ভারতের জলবায়ু সম্পর্কে। আমরা ভারতের জলবায়ু কি কি নিয়ন্ত্রক পড়লাম, ভারতের জলবায়ু কি প্রকৃতির জলবায়ু, ভারতের কোথায় কি ধরনের জলবায়ু দেখা যায়, কেন দেখা যায়, এই নিয়ে আলোচনা করলাম। ফ্রেন্ড, এর পরের ক্লাসে আমরা ভারতের জলবায়ুর প্রভাব বা মৌসুমী বায়ু নিয়ে একটু আলোচনা করব, ভারতের ঋতু বৈচিত্র্য নিয়ে পরের ক্লাসে আলোচনা করব। আজ এইটুকুই, এই সামান্য। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।